নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আমাদের পাস্ট পারফরমেন্স মানে পাস্ট কি শেয়ার রেকমেন্ড করেছি, তার কি স্ট্যাটাস, সেই সমস্ত নিয়ে আলোচনা করব এবং তার থেকে অনেক ইনসাইটস জানবো, যেই ইনসাইটসগুলো আপনাদেরকে একজন বেটার ইনভেস্টর হতে সাহায্য করবে এবং কি করবেন বা কি করবেন না সেই সমস্ত কিছু ইন ডিটেলসে আমরা উইথ এক্সাম্পল দিয়ে এই ভিডিওতে বলবো। আপনারা অনেকেই আমাদের সাবস্ক্রিপশন সার্ভিসে জয়েন করার আগে বা ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে জয়েন করার আগে ফোনে পাস্ট পারফরমেন্স জানতে চান। এবার অবভিয়াসলি ফোনে 2-3 মিনিট বা 5 মিনিটে তো পাস্ট পারফরমেন্স বলা সম্ভব না, বা অনেকে আপনারা কোনো চার্ট চান যে একটা চার্টে পাস্ট পারফরমেন্স কি হয়েছে দেখান। সেবির দিক থেকে সেই সমস্ত জায়গায় অনেক রেস্ট্রিকশন রয়েছে। তো সেই জন্যই আজকে আমাদের এই ভিডিওতে যে নট অনলি পাস্ট পারফরমেন্স, তার সাথে সাথে আর যে সমস্ত ইনসাইটস সেগুলো বলবো, যাতে করে ইন ফিউচার আমাদের সার্ভিসে জয়েন করার আগে আপনাদের যদি কোনো এরকম প্রশ্ন আসে আমরা আপনাদেরকে এই ভিডিওতে রিডাইরেক্ট করব। তাই যদি আপনারা সত্যি সত্যি সিরিয়াস থাকেন আমাদের যে কোনো সার্ভিসে জয়েন করার জন্য, এই ভিডিওটা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর এই ভিডিওটা ইংলিশ বা হিন্দি ভার্সানেও আমরা করব। যখন এটা লাইভ হয়ে যাবে এই ডেসক্রিপশনে সেই ইংলিশ বা হিন্দি ভার্সানের লিঙ্ক চলে যাবে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসারি সাবস্ক্রিপশন সার্ভিস অফার করে থাকে, ঠিক তেমনই ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিসে যা যা শেয়ার দিয়েছি সেই সমস্ত শেয়ারের দেখিয়ে অনেক কিছু ইনসাইটস দেব। যদিও রেকমেন্ডেশনের মানে এক্সাম্পলগুলো নিচ্ছি মাল্টিব্যাগার সার্ভিস থেকে, বাট এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল যদি আপনারা হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন নিতে চান বা যে কোনো ধরনের স্টক রেকমেন্ডেশন বা ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে যদি আপনারা আসতে চান, প্রত্যেকের ক্ষেত্রেই একইভাবে অ্যাপ্লিকেবল। জাস্ট এক্সাম্পলগুলো আলাদা হবে, বাট যে মেন থিম বা যে থিসিস যেগুলো আমরা বলবো সেগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরি সবকিছু সেম থাকবে। তো তাই শুরুতেই বলে দিই যে মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনে আমরা মোটামুটি বছরে 3টে কি 4টে ফ্রেশ স্টকস দিই। এবার 3টে-4টে ফ্রেশ স্টকস দেওয়া হলেও গুড বাই স্টকস মানে আগে যেগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে গুড বাই সেই সমস্ত কিছু মিলে আপনার মোটামুটি 4টে 5টা কি 6টা এইরকম শেয়ার কিন্তু বছরে চলে যায় মাল্টিব্যাগার রেকমেন্ডেশনে। এবং কেউ যদি 3 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি ফলো করে একটা মোটামুটি 10-11টা শেয়ারের ভালো পোর্টফোলিও কিন্তু বিল্ড আপ হয়। ভিডিওটা আমি করছি এপ্রিল 2026-এর ফার্স্ট উইকে। এই কারণে করছি কারণ এই এপ্রিল 2026-এর ফার্স্ট উইক লাস্ট 1 মাস ধরে মিডল ইস্ট যুদ্ধের ফলে কিন্তু পুরো মার্কেট ব্রডার মার্কেটে হিউজ কারেকশন এবং মোস্ট অফ দ্য স্টকস কিন্তু 52 উইক লো বা তার আগে যে হাই করেছিল তার থেকে কিন্তু ভালো রকম ফলে রয়েছে। এটা কিন্তু মানে প্রচুর স্ট্যাটিস্টিক্স বলছে, প্রচুর নিউজ রিপোর্ট বলছে, বা আপনারাও যদি লাস্ট 2-3 বছর ধরে ইনভেস্ট করে থাকেন খেয়াল করে দেখবেন মার্চের লাস্টের দিকে বা এপ্রিলের প্রথম দিকে আপনাদের নিজেদের পোর্টফোলিওতেও মেজরিটি অফ দ্য স্টকস কিন্তু লসে আছে। তো যেহেতু ওভারঅল মার্কেট সিচুয়েশন খুবই খারাপ, তো সেই কারণে এই টাইমে আমরা আমাদের যে পাস্ট পারফরমেন্স রিলেটেড পাস্ট যে স্টকস রিলেটেড সেগুলোর একটা রিভিউ করছি। বাট এই ভিডিও কিন্তু আগামী 1 বছর 2 বছর 3 বছর বা ইন ফিউচার যে কোনো টাইমেই ইকুয়ালি রিলেভেন্ট থাকবে। প্রথমেই দেখে নিয়ে আমরা মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনের আন্ডারে কি স্টক রেকমেন্ড করেছি। জানুয়ারি 2025-এ আমরা রেকমেন্ড করেছিলাম এমট্রন ইলেকট্রনিক্স। ইনিশিয়াল রেকমেন্ডেশন 500 টাকা ছিল, যেমন রিসার্চ রিপোর্টে এটা দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার ওই 500 টাকায় পরে জানুয়ারি 2025 ফেব্রুয়ারি 2025-এ শেয়ারটাতে ভালো কারেকশন আসে। ম্যাক্সিমাম ইনভেস্টর তার কম প্রাইসেই কেনে। তারপরে আবার এপ্রিল 2025-এ আবার আমরা একটা রিপিট বাই দিই। দেন শেয়ারটা 2025-এ 1000 টাকার অবধি মোটামুটি হাই গেছিল, তারপরে আবার এখন পড়ে সেটা 850-800 এই রকম জায়গায় ঘোরাফেরা করছে। তারপরে জুন 2025-এ আমরা কোয়ালিটি ফার্মা এই শেয়ারটা রেকমেন্ড করি, যখন তার দাম অ্যারাউন্ড 900 টাকা এইরকম ছিল। তো সেই জুন 2025 থেকে ডিসেম্বর 2025 অবধি শেয়ারটার এমন কিছু মুভমেন্ট হয়নি, মানে একই জায়গায় ঘোরাফেরা করছিল। নভেম্বর 2025-এ আবার আমরা ওটাকে রিপিট বাই দিই, তার কারণ তারপরে রেজাল্ট আসার পরে সেই শেয়ারের ভ্যালুয়েশন আরো রিজনেবল হয়ে গেছিল। তো সেই রিপিট বাই দেওয়ার পরেও 1 মাস 2 মাস মানে আরো নিচের প্রাইসে 800-850-তে দেওয়ার পরেও 1 মাস 2 মাস শেয়ারের প্রাইসটা কোনো কিছুতেই যায়নি। তারপরে হঠাৎ করে এই ফেব্রুয়ারি মার্চ 2026-এ সেই শেয়ারের দাম অনেকটা বেড়ে যায়, 1600-1650 এইরকম অবধি যায়। এখন মোটামুটি ওই 1500 এইরকম একটা জায়গায় ঘোরাফেরা করছে। তারপর আগস্ট 2025-এ আমরা ইজমো এই শেয়ারটা দিই 375-400 এইরকম টাকা যখন ছিল। এই শেয়ারটা দেওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে খুব সাংঘাতিকভাবে র্যালি শুরু হয়। র্যালি হয়ে শেয়ারটার দাম 1200-1300 এইরকম জায়গায় চলে যায়। 1000 টাকা যেটা আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল সেখানে আমরা পার্শিয়াল প্রফিট বুকিং করিয়ে নিয়ে তারপরে আবার হোল্ড, তারপরে আবার রিপিট বাই এইরকম অনেক কিছু হয়েছে। তো ওই পিক 1200-1300 এইরকম চলে যাওয়ার পরে আজকের দিনে 700 বা এইরকম একটা টাকায় শেয়ারের দামটা ঘুরছে। তারপর ডিসেম্বর 2025-এ আর একটা শেয়ার দিই, যেই শেয়ারটা আজও গুড বাই লিস্টে আছে এবং সেই শেয়ারটা যে দামে দিয়েছি তার থেকে 15-20% মতো এইরকম লসে আছে। দেন
দেন জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এর শুরুর দিকে আরও একটা শেয়ার আমরা রেকমেন্ড করি, যেই শেয়ারটা ওই মোটামুটি 15% মতো লসে আছে এবং যেটা এখনো গুড বাই লিস্টে রয়েছে। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, 2024-এ আমরা যে শেয়ারগুলো রেকমেন্ড করেছিলাম তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আজকের দিনে দাঁড়িয়েও লসে আছে। মানে 2024-এর মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন আন্ডারে যে শেয়ারগুলো করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে মানে এপ্রিল 2026-এও কিন্তু সেই শেয়ারগুলো লসে রয়েছে। একটা জিনিস খেয়াল করলেন, যেই কটা শেয়ারগুলো প্রফিটে আছে সেইগুলোর নাম বললাম, লসে যেগুলো আছে সেগুলোর নাম্বার বললাম কিন্তু নামটা বললাম না। কেন না, খুব সিম্পল রিজন। যেমন ডিসেম্বর মানে লাস্ট 3-4 মাসে যে শেয়ারগুলো রেকমেন্ড করেছি যেগুলো লসে আছে সেগুলো এখনো গুড বাই লিস্টে আছে, মানে পেড মেম্বাররা সেই নামগুলো জানার জন্যই তারা পয়সা পে করছে। তো অবভিয়াসলি আমি পাবলিক ফ্রি ভিডিওতে সেই শেয়ারের নাম বলতে পারি না। আর অনেক পুরনো যেই 2024-এর যে শেয়ারগুলো সেইগুলো লসে যেগুলো রয়েছে সেগুলো বলছি না, তার কারণ সেই শেয়ারগুলো লসে থেকে মানেই কিন্তু গুড বাই লিস্টে নেই। মানে এখন যারা জয়েন করছে আমরা ভুলেও বলছি না যে সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করতে, কারণ সেই অনেক শেয়ার এখন আনটাচেবল জায়গায় রয়েছে, মানে ইনভেস্ট করা যাবে না। তো নাম বলা ফেলা মানেই অনেকে আছে সে হয়তো ভাববে যে দাম অনেক পড়ে গেছে আবার হয়তো ইনভেস্ট করি, সেটা কিন্তু খুব ভুল হবে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, যে এমন নয় যে লস বলে হাইট করা, প্রফিট বলে বলা, সেরকম কোনো ব্যাপার না। 2024-এর শেয়ারও বললাম যেমন লসে আছে, 2025-এর পরপর আমরা সেই জানুয়ারি থেকে শুরু করে পরপর এমট্রন, তারপর কোয়ালিটি, তারপরে ইজমো পরপর শেয়ার দিয়েছি, পরপর ভালো হিউজ প্রফিটে আছে ডিসপাইট এই মার্কেট কারেকশন। মানে এই মার্চ এপ্রিলে যেভাবে স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাইক্রো ক্যাপের দাম পড়েছে, আপনার পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ বা এসএমই শেয়ার থাকে, যেমন বললাম মেজরিটি অফ দেমের দাম পড়েছে, মানে মেজরিটি অফ দেম 50-60 হিউজ কারেকশন হয়েছে। কিন্তু এ সত্ত্বেও সেই 2025-এর আমরা যে শেয়ারগুলো রেকমেন্ড দিই আজকের দিনও 50-60-70 এইরকম পার্সেন্টেজ কিন্তু বেশি আছে। তার মানে এই নয় যে ডিসেম্বর 2025 বা লাস্ট 4-5 মাসের যা শেয়ার রেকমেন্ড করা আছে সেটাও হিউজ প্রফিটে আছে, তা কিন্তু নয়। তো তাহলে আপনারা বুঝে গেলেন যে কেন যেগুলো প্রফিটে আছে সেগুলোর নাম বললাম, লসে যেগুলো আছে সেগুলোর নাম বললাম না, বাট সেগুলোর ইন্ডিকেশন দিয়ে দিলাম যে কি, যার থেকে আমরা অনেক কিছু ইনসাইট শিখবো। আর যেগুলো প্রফিটে আছে যেই জিনিসগুলো বললাম সেগুলো এই কারণেই আমরা নাম বলেছি। মোস্ট অফ দ্য শেয়ারে দেখবেন টার্গেট প্রাইস অ্যাচিভ হয়ে গেছে বা টার্গেটের খুব কাছাকাছি। হ্যাঁ, এটা ঠিক, আমরা নানান রকম ভাবে গুড বাই, নানান রকম অনেক রকম কিছু আমরা বলি এক্সিস্টিং মেম্বারদের জন্য, এবং অনেক সময় এটা হয় যে যেই শেয়ার ভালো চলেছে সেই শেয়ার তারপর থেকেও আরো অনেক দূরে যেতে পারে। তো সেগুলো আলাদা। আমরা এখন এই মোমেন্টে কোন কোন শেয়ার গুড বাইতে আছে, কোন শেয়ার আমরা বারবার কিনতে বলছি, সেগুলো তো ডিসক্লোজ করবো না। কিন্তু ইনিশিয়াল রিপোর্টে আমরা যে রিপোর্টের ছবি দেখালাম বা রিপোর্টগুলো এই ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো, দেখবেন মোস্ট অফ দ্য শেয়ারের নাম আমি তখনই ডিসক্লোজ করছি। এমট্রন, কোয়ালিটি, ইজমো দেখবেন এদের টার্গেট প্রাইসের খুব কাছাকাছি চলে গেছে বা টার্গেট হয়তো ক্রসও করে ফেলেছে। হ্যাঁ, ইন ফিউচার আবার আমরা টার্গেট বাড়ালে সেইটা খালি পেড মেম্বারদের জানাবো, ডিফারেন্ট। বাট এখন অবধি আমরা যে রিপোর্টগুলো ডিসক্লোজ করছি মোস্ট অফ দ্য টার্গেট অ্যাচিভ, থিসিস ফুলফিলড। এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ইনসাইটস গুলো জানবো যে আপনি কি করবেন কি করবেন না যাতে করে আপনি শেয়ার মার্কেট থেকে মোস্ট প্রফিট বানাতে পারেন। ফার্স্ট ইনসাইট, ধরুন কোনো মেম্বার সেই জানুয়ারি 2024-এর শুরুর দিকে আমাদের মাল্টিব্যাগার সার্ভিসে জয়েন করে এক বছর পরে তারপরে আর সে ফলো করেনি, মানে সে রীতিমতো ছেড়ে দিয়েছে। তো যদি সে খালি 2024-এর কয়েকটা রেকমেন্ডেশন ফলো করে, হ্যাঁ 2024-এর লাস্টের দিকে সেই সমস্ত শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু তারপরে আজকের দিনে দাঁড়িয়েও 2026-এ দাঁড়িয়েও কিন্তু সে কিন্তু লসে থাকবে। এবার যদি ধরুন কেউ জানুয়ারি 2025-এ জয়েন করে, মানে 2025-এ যদি কেউ জয়েন করে 2025 পুরো সময়টা যদি কেউ আমাদের সঙ্গে থাকে, তো তাহলে কিন্তু সে আজকে এত মার্কেটে কারেকশনের পরেও সে হিউজ প্রফিটে থাকবে। তার কারণ ওই এমট্রন, ইজমো, কোয়ালিটি ফার্মা এত মার্কেট কারেকশনের পরেও একটা দারুণ সুন্দর প্রফিটে রয়েছে। এবার 2025-এর শুরুর দিকে বললাম। এবার যদি কোনো মানুষ 2025-এর অক্টোবর নভেম্বর এই রকম টাইমে জয়েন করে, মানে অক্টোবর নভেম্বর টাইম অবধি ওই এমট্রন, ইজমো, কোয়ালিটি ফার্মা মোটামুটি মানে এমট্রন আর ইজমোর দাম অনেকটা বেড়ে গেছিল। তো এই অক্টোবর নভেম্বরে যদি কেউ জয়েন করে লাস্ট 4-5 মাস বা লাস্ট 6 মাসে আমাদের দুটো ফ্রেশ রেকমেন্ডেশন এসেছে। তো সেই দুটো রেকমেন্ডেশন যদি সে খালি নিয়ে থাকে তাহলে কিন্তু তার পোর্টফোলিও এখনো লসে থাকবে। তো এটা আমি কেন বললাম, এর বলার কারণ একটাই, যে আজকে যদি আমি একটা চার্ট পাবলিশ করি ওয়েবসাইটে বা আপনাদেরকে ইমেল করি যে দেখুন এই হলো আমার 2025-এর রেকমেন্ডেশন, 2025-এর রেকমেন্ডেশন থেকে আমার 60-70 বা ইন ফিউচার এটা হয়তো মোর দ্যান 100%ও রিটার্ন চলে আসবে, তো তাহলে কি আমার সেটা কারেক্ট পিকচার দেওয়া হবে? না, একেবারেই না। কারণ 2025-এর কোনো মানুষ কোন টাইমে জয়েন করছে, কোন সময় থেকে কোন সময় ফলো করেছে সেটার উপর ডিপেন্ড করছে যে সেই শেয়ারে ইনভেস্ট করেছে কি করেনি। এমনও হতে পারে 2025-এ প্রচুর ইনভেস্টাররা জয়েন করেছে যাদের পোর্টফোলিও 60-70 বা 100%-এর কাছাকাছি রিটার্ন,
রিটার্ন, এমন অনেকে জয়েন করেছে যাদের যেমন বললাম 2025-এর লাস্টের দিকে যারা জয়েন করেছে নেগেটিভ রিটার্ন, আবার এমন অনেকে আছে যাদের মাঝামাঝি একটা 20-30-40 এইরকম পার্সেন্টেজ রিটার্ন রয়েছে। শুধু তাই নয়, আমরা এরকম বলতে পারি না যে এই শেয়ারটা এত টাকাতেই বলা হয়েছিল এবং সেখান থেকে এত টাকা প্রফিট যেমন চার্টে পারফরমেন্স চার্টে দেখায়। কারণ দেখুন, যেমন বললাম যে এমট্রন 500 টাকায় শুরুতে বলা হয়েছিল, কিন্তু শুরুর 2 মাসে সমস্ত মেম্বাররা কিনেছিল তার থেকে কম দামে, তারপরে সেটা 1000 অব্দি গেছে, এখন 800 850 গেছে। কোয়ালিটি ফার্মা 900 টাকায় প্রথমে বলা হয়েছিল, তার কয়েক মাস পরে 800 850-তে আবার কিনতে বলা হয় এবং রিসেন্টলি 1500-1600 টাকাতেও কিনতে বলা হয়। তো তাহলে বিভিন্ন ডিফারেন্ট ইনভেস্টর ডিফারেন্ট জায়গায় কিনেছে। তাহলে আমি যদি বলি যে কোয়ালিটি ফার্মা আমরা 900 বলেছিলাম, এখন তার প্রাইস ডবল, মানে 100% রিটার্ন, সেটাও কিন্তু ভুল, কারণ সবাই 100% রিটার্ন এটা আর্ন করেনি। এই কারণের জন্যই সেবি স্ট্রিক্টলি এই রিসার্চ রেকমেন্ডেশন সার্ভিসে ওই টেবিল ফরম্যাটে পাস্ট পারফরমেন্স পাবলিক মানে অ্যাডভার্টাইজ করতে বারণ করে, কারণ এটা কোনোদিন ট্রু পিকচার দেয় না। এবং আমরাও আমাদের ওয়েবসাইটে দেখবেন ওই পাস্ট পারফরমেন্স যেমন একটা টেবিল করে দেওয়া হয় সেগুলো দিই না, তার কারণ এটা একটা ট্রু পিকচার কিন্তু প্রকাশ করে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, তো তাহলে এর সলিউশন কি? এক একটা মানুষ এক এক সময় জয়েন করছে, কেউ এই সময় জয়েন করে প্রফিট, কেউ তারপরে জয়েন করে লস। তো তাহলে কি জয়েন করার আগে জিজ্ঞেস করে নেবো যে এখন জয়েন করলে প্রফিট হবে কি লস হবে? একেবারেই না, কারণ এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে আগামী 3 মাস 4 মাস মার্কেট কেমন যাবে এটা কেউ জানে না। এর সলিউশন একটাই, সেটা হচ্ছে যে আপনি যখনই জয়েন করুন না কেন আমাদের সার্ভিস পেজে পরিষ্কার লেখা আছে যে 3 বছরের একটা কমিটমেন্ট পিরিয়ড নিয়ে আসুন। মানে কি? মানে মার্কেট যাই হয়ে যাক, পারফরমেন্স যাই হয়ে যাক, আপনি 3 বছর ধরে সার্ভিস রিনিউ করবেন এবং 3 বছর ধরে যে কটা শেয়ার কিনতে বলা হচ্ছে প্রত্যেকটা কিনবেন, যা বিক্রি করতে বলা হচ্ছে প্রত্যেকটা বিক্রি করবেন, তবেই আপনার ওভারঅল প্রফিট কিন্তু ভালো জায়গায় আসবে। এটা কেন? মানে এমন আমি বলতে পারি না যে জাস্ট বিকজ মার্কেট মানে হাইতে আছে যে এখন থেকে কিছু হবে না, কারণ আপনারা যদি মনে করে দেখেন সেই মার্চ 2024-এ সেবি চেয়ারপারসন একটা সেই সময় বলেছিল যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ শেয়ারের মধ্যে একটা ফোর্থ আছে, মানে ভ্যালুয়েশন এলিভেটেড আছে। তো যদি সেইটা শুনে যদি আমরা বলতাম যে না এখন কেউ জয়েন করবেন না, তো তাহলে কি হতো? মার্চ 2024 থেকে ডিসেম্বর 2024 মানে পরবর্তী 6 7 8 9 মাস ধরে মার্কেটে একটা হিউজ রিটার্ন দিয়ে এসছে। মানে 2022-23-এর সমস্ত শেয়ার কিন্তু আমাদের হিউজ রিটার্ন দিয়ে এসেছে। মানে মার্চ 2024-এ যদি আমরা প্রিএম্প্ট করতাম যে এই মানে পিক হয়ে গেছে এখন আর জয়েন করবো না, ইনভেস্ট করবো না, তো তাহলে কিন্তু নেক্সট অনেক সময় রিটার্ন আমরা মিস করতাম। সিমিলারলি যে যদি ধরুন এই ফেব্রুয়ারি 2026-এ এসে মানে আমরা ফেব্রুয়ারি 2026-এ এসে এটা দেখলাম যে লাস্ট সেই 2025 থেকে মার্কেট কারেক্ট করছে মার্চ 2026-এ মিডল ইস্টের যুদ্ধের জন্য আরো হিউজ মার্কেট কারেক্ট করেছে। তো আমরা বলতে পারি না যে এই সময় থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াবেই। এমনও হতে পারে যে এই মার্চ 2026 থেকে এপ্রিল মে আরো কিছু মার্কেট কারেক্ট করলো, তারপরে গিয়ে মার্কেট ঘুরে দাঁড়ালো। তো ওই রকম ভাবে বলা যায় না যে এই টাইমটা ভালো কি এই টাইমটা খারাপ। প্রত্যেকটা টাইমই ভালো, যে প্রোভাইডেড আপনি মিনিমাম 3 ইয়ার্স আমাদের সঙ্গে স্টে করবেন। যদি 3 ইয়ার্স স্টিক করেন তাহলে এই ভালো খারাপ আপস অ্যান্ড ডাউনসগুলো কিন্তু অ্যাভারেজ আউট হয়ে যায়। তো তাই নট অনলি স্টক রেকমেন্ডেশন, ফান্ড ম্যানেজমেন্ট এআইএফ সার্ভিসেও যদি আপনি আসতে চান তো তাহলে আমরা মিনিমাম টু মিনিমাম বলি যে 3 বছরের কমিটমেন্ট নিয়েই আসুন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনসাইট সেটা হচ্ছে প্রচুর ইনভেস্টর আছে যে যারা রিসেন্ট পারফরমেন্সের ওপর বেস করে ইনভেস্ট করে। মানে কি? যে তারা দেখে যে আচ্ছা লাস্ট 6 মাস 1 বছরে শেয়ার মার্কেট দারুণ রিটার্ন দিয়েছে, আমি এখন ইনভেস্ট করি, বা লাস্ট 6 মাসে এই মানে পল অ্যাসেট এদের পারফরমেন্স খুবই ভালো আছে তাই আমি এখন সাবস্ক্রাইব করি, লাস্ট 6 মাসে পারফরমেন্স খুব খারাপ আমি এখন সাবস্ক্রাইব করব না। এটা কিন্তু একটা মোস্ট ডেঞ্জারাস ট্র্যাপ। কেন? আবার যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, এই যে এপ্রিল 2026-এ এই আজকের দিনে দাঁড়িয়ে লাস্ট 6 মাসের যদি আমি এক্স্যাক্ট 6 মাসের পারফরমেন্সের দিকে তাকাই, যেমন বললাম দুটো শেয়ার বলা হয়েছিল, দুটোই এখনো গুড বাইতে আছে, 10-15% কি মনে হয় 20% ম্যাক্সিমাম এইরকম একটা কিছু ডাউন হয়েছে। তো এই সময় আপনি যদি বলেন যে না লাস্ট 6 মাসে যে শেয়ারগুলো বলেছেন তার থেকে এমন কিছু প্রফিট হয়নি তো আমি জয়েন করব না, যখন এই প্রফিট হবে তখন জয়েন করব, সেটা একটা হিউজ ট্র্যাপ। কারণ প্রফিট হয়নি মানে এই সময় শেয়ারগুলো রিজনেবল ভ্যালুয়েশনে আছে, এখন আমরা যেই শেয়ার দেব তার কিন্তু বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি, জাস্ট বিকজ অফ দ্য ওভারঅল মার্কেট ইটসেলফ ক্র্যাশড অ্যান্ড ওভারঅল মার্কেট অনেক রিজনেবল জায়গায় রয়েছে। অপোজিটলি যে যদি আপনি দেখেন যে না যখনই ভালো পারফরমেন্স যখনই গ্রেট রিটার্ন তখন জয়েন করব, মানে যেমন বললাম 2024-এর মিডিল মাঝামাঝি সময়ে যদি কেউ জয়েন করতো তাহলে সে দেখতো 2022-এ 23-এ যা শেয়ার আমরা দিয়েছি হিউজ রিটার্ন দিয়েছে 2024-এর মাঝামাঝি। তো সেইটা দেখে কেউ যদি 2024-এর মাঝে জয়েন করলো, জয়েন করে তারপরে আর সে রিনিউ করলো না, তো তাহলে কি হতো সেই 2024-এ মানে পিক পিরিয়ডের শেয়ারগুলো নিয়ে সে ফেসে যেত, ফেসে গিয়ে আজও লস হতো, সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড থাকতো যে এটা কি হলো যে আমি বিশ্বাস করে জয়েন করলাম কিন্তু আদৌ আমার কোনো কিছু হলো না। তো প্রবলেম ইজ নট দ্যাট, প্রবলেম ইজ যে আপনি পিওরলি পাস্ট পারফরমেন্স বা
বা রিসেন্ট পারফরমেন্সের ওপর বেস করে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন করছেন, যেটা কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট যে ফিলোসফি বলে সেটার ফুললি এগেনস্টে, সেটাকে ডিসিপ্লিনড ইনভেস্টমেন্ট বলা যায় না। এটার একটা এক্সাম্পল নর্মাল আপনারা মিউচুয়াল ফান্ডেও পেতে পারেন। যেমন দেখবেন প্রচুর বছরে হয় কিছু সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করে, যেমন 2024-এ মনে করে দেখবেন পিএসইউ ফান্ড সেই সময় খুব ইয়েতে ছিল, প্রচুর মানে মিউচুয়াল ফান্ড হাউস পিএসইউ ফান্ড লঞ্চ করছে, দারুণ পারফরমেন্স দিয়ে দিল। কোনো বছর ডিফেন্স খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। যখনই দেখবেন কোনো বছর পিএসইউ ফান্ড একটা হিউজ রিটার্ন দিয়েছে, দেখবেন তারপরের বছর রিটার্ন কিন্তু নেগেটিভ হয়। তো যে সমস্ত ইনভেস্টাররা ওই লাস্ট এক বছরের হিউজ পারফরমেন্স দেখে জয়েন করলো, তারা কিন্তু ফেসে গেল। তো তাই আবার বলছি যে লাস্ট পারফরমেন্স দেখে, রিসেন্ট পারফরমেন্স দেখে আপনারা জয়েন করার আগে যেটা চান যে আমাদের রিসেন্ট পারফরমেন্স দেখানো, ওই রিসেন্ট পারফরমেন্স নেগেটিভ দেখে যদি জয়েন না করেন সেটাও যেমন ট্র্যাপ, আর রিসেন্ট পারফরমেন্স গ্রেট দেখে যদি আপনি জয়েন করেন সেটাও একটা ট্র্যাপ। তার কারণ রিসেন্ট পারফরমেন্স গ্রেট মানে মোস্ট অফ দ্য টাইম মার্কেট একটা এলিভেটেড লেভেলে থাকে, আর রিসেন্ট পারফরমেন্স খারাপ মানে মোস্ট অফ দ্য টাইম সেই সময় কিন্তু মার্কেট খুব রিজনেবল লেভেলে থাকে। তো এর সলিউশন কি? এগেইনস্ট এই সেম সলিউশন, সেটা হলো মিনিমাম টু মিনিমাম 3 years কমিটমেন্ট পিরিয়ড, অ্যান্ড ডোন্ট চেঞ্জ ইয়োর ইনভেস্টমেন্ট ডিসিশন অর ইনভেস্টমেন্ট ফান্ড অ্যালোকেশন জাস্ট বিকজ মার্কেট ওপরে মার্কেট নিচে, বা লাস্ট শেয়ার পারফর্ম করেনি বা লাস্ট শেয়ার পারফর্ম করেছে। মানে এমন নয় যে আমাদের ইজমো লাস্ট শেয়ারটা দারুণ পারফরমেন্স করেছে বলে পরের শেয়ারে আপনি একদম ডবল টাকা লাগিয়ে দিলেন, বা লাস্ট দুটো শেয়ার পারফর্ম করেনি বলে 3 নম্বর শেয়ারে আপনি টাকা ইনভেস্ট করলেন না। এইগুলো হচ্ছে মোস্ট কমন মিস্টেক ইনভেস্টাররা করে, যার জন্য তারা ওভারঅল প্রফিট করতে পারে না। তো এই ট্র্যাপগুলোকে হাটিয়ে দিন। আপনি 3 বছরের কমিটমেন্টে যদি আপনি সাবস্ক্রাইব করেন, এই 3 বছরে আমরা যাই শেয়ার দিই না কেন, পাস্ট পারফরমেন্স যাই থাকুক না কেন, সিমিলার অ্যামাউন্ট বা যেটা প্রি ডিফাইন্ড অ্যামাউন্ট আপনার ছিল সেই সেম অ্যামাউন্ট ইনভেস্ট করে যান, যাতে করে অ্যাক্রস দ্য মার্কেট আপনার সব কিছু অ্যাভারেজ আউট হয়ে যায়, হয়ে ওভারঅল একটা আউট পারফরমেন্স পেতে পারেন। এবার এটাও মনে রাখবেন যে আমরা দেখবেন আমাদের সাবস্ক্রিপশান 1 বছরের, কেন? কারণ এটা হচ্ছে সেবির ম্যান্ডেট, ম্যাক্সিমাম আমরা 1 বছরের অ্যাডভান্স ফি নিতে পারি। সেবি থেকে ক্লিয়ার বারণ করা আছে যে 1 বছরের বেশি সময়ের আমরা মেম্বারশিপ ফি নিতে পারি না। যদি সেবি থেকে বারণ না থাকতো তাহলে হয়তো 3 বছরেরও নিতাম, কিন্তু যেহেতু সেবির দিক থেকে রেস্ট্রিকশন আছে, তো তাই আমরা স্ট্রিক্টলি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 বছরেরই অ্যাডভান্স ফিজ নিতে পারি। কিন্তু আপনি অ্যাডভান্স ফিজ আমাদের 1 বছরে দিলেও আপনি আপনার দিক থেকে যদি আপনি জয়েন করেন, না করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আমি ভিডিও শেষ অবধি প্রচুর রিজন বলবো কেন জয়েন করবেন না। কিন্তু যদি করেন, আপনারা নেক্সট 2 বছরের সাবস্ক্রিপশন ফিজ একটা ফিক্সড ডিপোজিট বা এরকম কিছু করে রাখুন, যাতে নেক্সট টাইমগুলো যখন রিনিউয়ালের টাইম আসবে, হোয়াট এভার বি দ্য রিসেন্ট পারফরমেন্স, পাস্ট পারফরমেন্স, আপনি যাতে রিনিউ করেন, যাতে আপনার ওভারঅল রিটার্ন কিন্তু ঠিকঠাক থেকে আউট পারফরমেন্স আসে। থার্ড ইনসাইট, আচ্ছা এই যে বললাম যে প্রচুর শেয়ার দেখবেন আমাদের হিউজ প্রফিট হচ্ছে, আবার প্রচুর শেয়ারে লস হচ্ছে, তো তার মানে কি এটা যেই শেয়ারে লস হচ্ছে আমরা কিছু একটা ভুল করে ফেলেছি বা আমরা ভুল অ্যানালিসিস করে ফেলেছি? দেখুন মজার ব্যাপার, যেটায় প্রফিট হচ্ছে এবং যেটায় লস হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা সিমিলার থিসিস, সিমিলার অ্যানালিসিস, সিমিলার ওয়েতে মানে আউটকাম দিই বা সিমিলার এফোর্টে কিন্তু আপনাদের রিসার্চ রেকমেন্ডেশনটা দিই। তা সত্ত্বেও এইটা হয় কেন হয়? দেখুন আবার একটা যদি আমি এক্সাম্পল নিই, কাকা ইন্ডাস্ট্রিজ, এই শেয়ারটা আমরা 2024-এর মাঝামাঝি রেকমেন্ড করেছিলাম। তো 2024-এর মাঝামাঝি যখন রেকমেন্ড করেছিলাম, থিসিস এইরকমই ছিল যে তারা ক্যাপাসিটি এক্সপানশন কমপ্লিট করে ফেলেছে, এরপর যত তারা মানে সেলস ইনক্রিজ করবে তত অপারেটিং লিভারেজ আসবে, অপারেটিং লিভারেজ আসলে কি হবে, যে রেভিনিউ বাড়ার সাথে সাথে মার্জিনও ইনক্রিজ করবে। এবার দেখুন সেই 2024-এর পর থেকে আজকে এপ্রিল 2026 মানে মার্চ 2026-এর রেজাল্ট আসেনি, রেজাল্ট আসলে আরও ক্লিয়ার হবে, বাট এখনও অবধি যে রেজাল্ট আছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আছে, এই দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন কোম্পানি কিন্তু রেভিনিউ, অ্যানুয়াল রেভিনিউ বাড়িয়ে গেছে 2024-এর পর 25-26-এও, মানে এই মার্চ 2026-এর রেজাল্টটা দেখবেন অ্যানুয়াল রেভিনিউ বেড়েছে, টিটিএম ফিগার আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, রেভিনিউ বেড়েছে, প্রফিট বেড়েছে, ইপিএস বেড়েছে, মানে যেই জিনিস আমরা ভেবেছিলাম ফাইন্যান্সিয়ালস কিন্তু কোম্পানির গ্রোথ সেইভাবে হয়েছে, তা সত্ত্বেও শেয়ারটা লসে আছে। কেন? কারণটা হচ্ছে যখন আমরা রেকমেন্ড করেছিলাম সেই সময় শেয়ারটার পিই মাল্টিপল 25, 26, 27 এইরকম একটা জায়গায় ছিল, যেটা ইটস নট ব্যাড, রিজনেবল। আজকের দিনে দাঁড়িয়ে লস যখন আছে, পিই রেশিওটা কমে সেই 15-16 এইরকম জায়গায় চলে এসেছে। এবার এটা কেন হয়? ইটস পিওর অ্যাবাউট সেন্টিমেন্ট। মানে 2024-এ যখন আমরা রেকমেন্ড করেছিলাম তখন স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের সেন্টিমেন্ট অনেক বেটার ছিল, এসএমই কোম্পানির সেন্টিমেন্ট অনেক ভালো ছিল, তাই মার্কেট ওই 25-26 এইরকম পিই অ্যাসাইন করছিল। তো আমরা অবভিয়াসলি তো এটা কোনোদিন ভাবতে পারিনি যে 2024-এর পর থেকে এই মার্চ 2026-এ এতটা সেন্টিমেন্ট খারাপ হয়ে যাবে
যে এসএমই স্মল ক্যাপ কোম্পানিগুলো ম্যাক্সিমাম ইনভেস্টর ছুতেই চাইবে না, বা এতটাও সস্তা হয়ে যেতে পারে, 14-15 জায়গায় চলে আসতে পারে। তো এটা আমরা কোনোদিনই ভাবিনি, বাট অবভিয়াসলি মার্কেট যখন ফল করে এটা হয়, এটা হতেই পারে। তো তাই আজকে দাঁড়িয়ে 14-15 এইরকম পিইতে চলে এসেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা বললাম এত সস্তা, একটা জাস্ট কারেকশন, 14-15 পিই মানে কিন্তু সস্তা তা নয়। শেয়ারটা কিন্তু আমাদের এখন গুড বাই লিস্টে নেই, আপনারা চোখ বন্ধ করে আবার কিনে ফেলবেন না। 14-15 পিই মানেই যে সস্তা, 25 মানেই যে বেশি, সেরকম কিন্তু একেবারেই নয়। 14-15 পিই সিম্পলি ইন্ডিকেট করছে যে ফিউচার প্রসপেক্টস ওয়াজ নট দ্যাট গুড, অর ব্রডার মার্কেট সিচুয়েশন, ব্রডার মার্কেট যে সেন্টিমেন্ট সেটা ইজ নট দ্যাট গুড। তো তার মানে এইটা যে মানে এই শেয়ারটা আবার 20-25 পিই তখনই পাবে যখন ওভারঅল ব্রডার মার্কেট সেন্টিমেন্ট গুড, বা 2024 সালে মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপস ইন্ডেক্স যেই লেভেলে ছিল সেইখানে যদি যায়, দেন অনলি আবার ওই 20-25 এই জায়গায় পিইতে আসতে পারে এই শেয়ারটা, প্রোভাইডেড ততদিনে ফাইন্যান্সিয়ালস ইমপ্রুভ হতে থাকলো অ্যান্ড অল। তো মানে পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, এমন নয় যে আমরা যখন শেয়ারটা রেকমেন্ড করেছিলাম যে থিসিস বিশাল খারাপ হয়ে গেছে বা যেটা ভেবেছিলাম কিছুই হয়নি, তা নয়। ভুল বা এরকম মিস্টেক বা হিউজ এমন কিছু না, সিমিলার প্রসেস, ইটস জাস্ট আ লট অফ মানে ভেরিয়েবলস থিংস যার জন্য ডিফারেন্ট আউটকাম আসে। তো এর সলিউশন হিসাবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখন শেয়ার রেকমেন্ড করি ইটস নাথিং বাট ফিউচার প্রেডিকশন, অ্যান্ড হোয়েন এভার ইউ আর প্রেডিক্টিং ফিউচার, নো ম্যাটার আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, কত পরিশ্রম আপনি করুক, আপনি 1 মাস 2 মাস সারা দিন রাত যতই দিন না কেন একটা শেয়ার রিসার্চ করতে, যতই খাটাখাটনি করুক না কেন, অনেক শেয়ার আসবে, সেগুলো লস হবে। তো লস আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এমন আপনার কোনোদিন হতে পারে না, সারা পৃথিবীতে এমন কোনো অ্যানালিস্ট নেই যে যত শেয়ার রেকমেন্ড করে গেছে প্রত্যেকটা শেয়ারে প্রফিট হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে পরপর 3টে শেয়ার বললাম প্রফিট, পরপর 4টে প্রফিট, পরপর 10টা শেয়ার প্রফিট, পরপর 20টা শেয়ারও প্রফিট, কিন্তু পরপর 20টা শেয়ার প্রফিট হওয়া মানেই যে 21 নম্বরটা শেয়ার প্রফিট হবে তা নয়। আবার পরপর 3-4টে শেয়ার লস মানেই যে 5 নম্বরটাও লস হবে সেরকম কিন্তু একেবারেই নয়। ইটস অল অ্যাবাউট আমি কি থিসিস ইউজ করছি, যেটা আমাদের রিপোর্টগুলো দেখে বোঝা যাবে। এবং এই জন্য বারবার বললাম যে লস কিন্তু আপনার হবেই, নো ম্যাটার আপনি কাকে ফলো করেন, কি ফলো করেন, বা যে যাকে ফলো করছেন সে কতটা এফোর্ট দিচ্ছে। তো এই ব্যাপারটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে লস মানেই যে আমাদের কোনো ফল্ট, লস মানেই আমাদের কোনো গাফিলতি, তা নয়। প্রফিট অ্যান্ড লস বোথ আর নর্মাল কোর্স অফ অ্যাকশন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওভারঅল 3 বছর থাকার পরে ওভারঅল পোর্টফোলিওতে আপনার প্রফিট থাকছে না লস থাকছে। ওভারঅল প্রফিট থাকলেই আপনার সলিউশন মানে প্রবলেম সলভড, এবং সেইটাই কিভাবে রাখতে হবে সেই নিয়েই আরও আমরা পয়েন্টস বলবো, এবং কি কি করলে আপনার এই ওভারঅল প্রফিট না হয়, আমাদের রেকমেন্ডেশন ফলো করার পরেও লস হবে, সেই নিয়েই আরও কিছু ইনসাইটফুল পয়েন্ট আমরা নেক্সট বলছি। 4th ইনসাইট, প্রফিট লস নিয়ে যখন এটা বললামই তখন অনেকে এরকম ইমেল লেখে যে আমি আপনাদেরকে বিশ্বাস করে পয়সা লাগাচ্ছি, বা আই থিঙ্ক ইউ আর ট্রাস্টওয়ার্দি। মনে রাখবেন, ট্রাস্টওয়ার্দি মানে কি লস হবে না, বারবার প্রফিট হবে, এমন কিন্তু নয়। ট্রাস্টওয়ার্দি মানে কি, বা রিলায়েবল যখন কোনো অ্যাডভাইসার আপনি দেখছেন তার মানেটা কি? তার মানে এইটাই, তারা ফ্রন্ট রানিং করে না। ফ্রন্ট রানিং মানে কি, মানে ধরুন আমি আগে থেকে একটা শেয়ার কিনে রেখেছি, এবার আপনাদের সবাইকে বললাম কিনুন কিনুন কিনুন, যখন আপনারা কিনছেন ইনলিকুইড শেয়ারটা প্রফিট হচ্ছে, এবার আমি সেখান থেকে প্রফিটে মানে বিক্রি করা শুরু করে দিলাম, এটাকে বলে ফ্রন্ট রানিং। এটা হচ্ছে ইলিগাল প্র্যাকটিস। বা ধরুন আর্টিফিশিয়ালি কোনো পেনি স্টক বা এমন কিছু একটা শেয়ার, কিছু প্রোমোটার বা তার সঙ্গে কিছু মিলে ঝুলে তাদের সঙ্গে মানে প্রাইস র্যাম্প আপে সাহায্য করে দিলাম। বা ধরুন কোনো আনরিজনেবল প্রমিস, যেটা মার্কেটে প্রচুর লোক করে থাকে, মানে যখন ধরুন মানে এমন একটা কিছু ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে বা এমন একটা কিছু মানে প্রমিস করে দেওয়া হচ্ছে যে যেটা দেখে খুব তাড়াতাড়ি লোকে চলে আসে। মানে এটা খুব সিম্পল, মানে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি জয়েন করুন, আপনার কিন্তু কোনো শেয়ারে প্রফিট হবেই, কোনো শেয়ারে লস হবেই, লসগুলো হয়ে নিয়েই আপনি 3 বছরের কমিটমেন্টে আসুক, এগুলো হচ্ছে রিয়েলিস্টিক জিনিস। আমরা দেখবেন ওয়েবসাইট, ভিডিও সব জায়গাতে বলি। আর যদি অনেকে আছে দেখবেন এরকম প্রমিস দেয়, বা আমি যদি প্রমিস দিই আমরা বহু বছরের পরিশ্রমের ফলে এমন একটা সিস্টেম বার করেছি যেই সিস্টেমে আপনার প্রফিট অলমোস্ট গ্যারান্টেড, আপনাকে খালি এত টাকা পে করতে হবে। তো এই রকম প্রমিস দিলে অটোমেটিক হিউজ একটা সাবস্ক্রিপশন চলে আসে, প্রচুর মানুষ সেই লোভে পা দেয়। সেই সমস্ত জিনিস আপনি আমাদের থেকে পাবেন না। তার কারণ হচ্ছে দুটো। ফার্স্ট অফ অল হচ্ছে সেবি রেগুলেশন। সেবি, যেহেতু আমরা সেবি রেজিস্টার্ড মানে রিসার্চ অ্যানালিস্ট এবং সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজার, রিসার্চ অ্যানালিসিস বিজনেসে আমাদের একটা বড় ডিপোজিট কিন্তু সেবির কাছে রয়েছে, এটা ম্যান্ডেটারি। তো এই ডিপোজিট রয়েছে মানে সেবি আমাদের প্রত্যেক বছর এক্সটার্নাল পার্টি থ্রুতে অডিট হয়, 6 মাসে আমাদের সেলফ সাবমিট করতে হয় নানান রকম ডেটা। তো তার মানে সেবি যদি কোনো সময় দেখতে পারে যে আমরা কোনো রকম কিছু ভুলভাল করছি, বা কোনো কাস্টমারকে কিছু ভুলভাল মানে প্রমিস করে ভুলভাল কোনো রকমভাবে চিট করে ফেলেছি, তাহলে আমাদের যে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট রয়েছে সেইখান থেকে কিন্তু সেবি আপনাদেরকে কম্পেনসেট করে দেবে। এটা হচ্ছে সেবির রুল। এটা হচ্ছে নাম্বার 1 রুল। নাম্বার 2, যদি আপনি ফান্ড ম্যানেজার
ম্যানেজমেন্ট এআইএফ এর কথা বলেন, এআইএফ তো আরও মানে মিউচুয়াল ফান্ড গ্রেড সিকিউরিটি, মানে এআইএফ এ ইনভেস্টাররা টাকা দেয় ব্যাংক অ্যাকাউন্টে, আমরা সেখান থেকে ম্যানেজ করি। এবার যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা আমরা নিজেদের মতো করে কোনো ট্রানজাকশনও করতে পারি না, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ম্যানেজ করে কাস্টোডিয়ান থার্ড পার্টি নুভামা, যারাও আবার সেবি রেগুলেটেড, এবং তারা মানে আমরা খালি ট্রেডিং অ্যাকাউন্টে শেয়ার কিনি বিক্রি করি, তারা সেই কাস্টোডিয়ান তাদের সেইটা দেখে নেয় যাচ্ছে হ্যাঁ এ প্রপার ট্রেড হয়েছে, সেইভাবে তারা টাকা রিলিজ করে। মানে এআইএফ বা ফান্ড ম্যানেজমেন্টে এত কড়া সিকিউরিটি, সেবির রেগুলেশন এতটাই করা যে সেখানে কোনো রকম কোনো চান্সই নেই। স্টক রেকমেন্ডেশনে যেমন বললাম আমাদের একটা ডিপোজিট থাকে প্রত্যেক বছর, থার্ড পার্টি মানে বাইরের মানে সার্টিফাইড সিএসকে দিয়ে আমাদের অডিট হয়, তো যদি সেবি কিছু ভুলভাল দেখতে পারে সেবি আমাদের ডিপোজিটের টাকা নিয়ে কিন্তু কম্পেনসেট করে। এবং এটা ছাড়াও আরও কিছু কিছু যেমন আমি বললাম এই আনরিজনেবল প্রমিস আমরা করি না। এগুলো কেন করি না, মানে প্রচুর মোরালি রং যে জিনিস সেগুলো আমরা একটা কারণেই করি না, কারণ যখন আমরা সৎ পথে বা সোজাভাবে থেকে একটা হিউজ ওয়েলথ আমি নিজের জন্য বিল্ড করেছি, তখন কেন আমরা এই সমস্ত অসৎ পথে যেতে যাব। আমি নিজে যেহেতু 15 বছরের ওপরে মার্কেটে রয়েছি, আমি এ টু জেড সব কিছু জানি যে কিভাবে মার্কেটে ম্যানিপুলেশন করা যায় বা কিভাবে কয়েক মাসে বা খুব তাড়াতাড়ি সময় কয়েক লক্ষ বা কয়েক কোটি ইনকাম করা যায়, এর সব জিনিস আমার জানা আছে, কারণ এতদিন ধরে আমি মার্কেটে রয়েছি, দেখেছি। এবার কেন আমি করি না, কারণ আমি খুব ফলো করি অন্যদের, প্রত্যেকটা জায়গাতে দেখেছি যে যখন চিটিং বা কিছু ঘুর পথে পয়সা ইনকাম শুরু হয়, শুরুটা ছোট করে হয়, কয়েক হাজার টাকা আপনি মানে ভুল পথে ইনকাম করছেন, কেউ আপনাকে দেখতে পারবে না, তারপর কয়েক হাজারটা কয়েক লাখ হয়ে যায়, কয়েক লাখ ইনকাম করছেন, তাও হয়তো আপনি কারো নজরে আসবেন না, আপনি তাও কয়েক লাখ ইনকাম করে করে বেরিয়ে যাবেন। কিন্তু সেই কয়েক লাখ থেকে লোভ বাড়তে বাড়তে, মানে হিউম্যান সাইকোলজি কয়েক লাখে থেমে থাকে না, বাড়তে বাড়তে সেটা কোটিতে চলে যায়। যখনই কোটিতে চলে যায়, যখনই তার হিউজ মানে ইনকাম বা হিউজ যেই জিনিসটা হয়, তারপরে সে কোনো না কোনোভাবে ফেসে যায়, সে সেবি হোক, ইডি হোক, হোয়াট এভার ইজ দ্য মিনস। আপনারা ফলো করে দেখবেন প্রচুর মানে নিউজ পেপারে প্রায় আসে সেবি এই সমস্ত মানুষদেরকে পেনালাইজ করছে, সেবি বা ইডি বা এই রকম নানান ইনভেস্টিগেশন পেনালাইজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে অ্যান্ড অল। এবং তারা যে জিনিসটা সিম্পলি করে তো ওই ভুলভাল প্রমিস, আনরিজনেবল প্রমিস, যেমন বললাম এমন একটা সিস্টেম আবিষ্কার করেছি যেখানে খালি প্রফিটই প্রফিট, আপনারা চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে মান্থলি ইনকাম করতে পারেন, এই যে যত ভুলভাল প্রমিস, একটা ডিসকাউন্ট দিয়ে একটা বিশাল একটা হিউজ সেমিনার করে এই মানে একটা কোর্স, একটা হিউজ দামি কোর্স বিক্রি করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে চারিদিকে ইয়ে করে, এই সমস্ত জিনিস যারাই করেছে ছোট থেকে করতে করতে যখনই হিউজ হয়েছে, তারা ধরা কিন্তু পড়েছে, তারা কিন্তু সেই জিনিস করতে বাধ্য, মানে বন্ধ করতে কিন্তু বাধ্য হয়েছে। তো আমার একটা খুব সিম্পল থিসিস, আমি যখন মানে স্ট্রেট ওয়েতে, ট্রান্সপারেন্ট ওয়েতে নিজের জন্য একটা ওয়েলথ এত বছরে বিল্ড আপ করেছি, কেন আমি ইন ফিউচার নিজের প্রবলেম নিজে ডেকে আনবো। তো এইটা হলো পয়েন্ট, যে ট্রাস্ট ওর্দি মানে এইটা যে অ্যাটলিস্ট আমরা কোনো ফ্রন্ট রানিং করব না, বা আমরা ওই প্রোমোটারদের সঙ্গে মিলে শেয়ারের দাম আর্টিফিশিয়ালি বাড়িয়ে আপনাদেরকে ট্র্যাপ করিয়ে পালিয়ে যাওয়া, বা ওই ভুলভাল প্রমিস করা, এই জিনিসগুলো আমরা করি না। ট্রাস্টওয়ার্দি মানে এই নয় যে আমরা যে শেয়ারই রেকমেন্ড করব আমাদের সেই শেয়ারে আপনি ইনভেস্ট করে এ টু জেড সবেতে প্রফিট হবে, একদমই না। আপনাদের যাতে ওভারঅল প্রফিট হয় তার জন্য আমরা ডিটেলস প্রচুর গাইডলাইন্স দিই, এবং সবসময় আমরা এটা বলি 3 বছর ধরে এ টু জেড আপনি যদি ফলো করে যান, তো তাহলে অটোমেটিক ওই ওভারঅল লস হওয়ার চান্স অনেক কমে যায়, ওভারঅল প্রফিটের চান্স অনেক বেড়ে যায়, এবং সেইটাই আমাদের টার্গেট। এবং সেই জন্যই আমরা নানান রকম ইনসাইটফুল ভিডিও ওয়েবসাইটে সমস্ত কিছু লেখা, এবং বারবার বলি জয়েন করার আগে 10 বার ভাবুন, 10 বার পড়ে দেখুন, সব কিছু আপনার মন মতো হলে দেন তারপরে সাবস্ক্রাইব করবেন। ফিফথ ইনসাইট যেটা বললাম যে সবার জন্য সাবস্ক্রিপশন নয়, এবার আরও ডিটেলসে বলি। যে ধরুন প্রচুর ইনভেস্টার আছে, আপনারা ধরুন চান যে আমরা মান্থলি কিছু একটা সংসার চালানোর জন্য আমরা কিছু মান্থলি পে আউট বা কোয়ার্টারলি পে আউট এইরকম কিছু পাবো। যদি আপনাদের এইরকম টার্গেট থাকে তাহলে আমাদের সাবস্ক্রিপশন তো ভুলে যান, শেয়ার মার্কেটেই ইনভেস্ট করবেন না। যদি আপনাদের মান্থলি পে আউটের দরকার থাকে, কোয়ার্টারলি পে আউট বা বছরে মানে পে আউটের দরকার থাকে, তাদের জন্য ফিক্সড ডিপোজিট বা ডেথ মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখান থেকে আপনি পিরিয়ডিক একটা রিটার্ন পান। তো সেই রকম যাদের ইনভেস্টার তারা কিন্তু শেয়ার মার্কেটেই আসবেন না। সেকেন্ড কি ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা সবাই জানি ফিক্সড ডিপোজিটের রিটার্ন খুবই কম, এবং ইনফ্লেশন যদি অ্যাডজাস্ট করা হয় ফিক্সড ডিপোজিট কিছুই রিটার্ন দেয় না। মানে খুব সিম্পল কথাতে বললে, যে ধরুন আজকে আপনি 100 টাকা নিয়ে বাজারে গেলেন, আপনি একদিন বা দুদিন খাওয়ার মতো বাজার সমস্ত কিছু করলেন, এবার আপনি 1 বছর পরে ওই সেম জিনিস বাজার করতে আপনার দেখবেন 100 টাকা না 108-9 টাকা লাগবে, আর ওই 100 টাকায় যদি আপনি ফিক্সড ডিপোজিটে রেখে দেন, হয়তো ফিক্সড ডিপোজিটে আপনাকে 106-7 টাকা এরকম দেবে। তার মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ফিক্সড ডিপোজিটের রিটার্ন তেমন আসে না। কিন্তু
কিন্তু পিরিয়ডিক রিটার্নের জন্যই আপনি ফিক্সড ডিপোজিট বা ডেট মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন। তো এবার আপনি চাইছেন যে হ্যাঁ আমার পিরিয়ডিক রিটার্ন ফিক্স, কারণ আপনি হয়তো চাকরি করছেন বা বিজনেস আছে, আপনার পিরিয়ডিক রিটার্ন আপনি এখানে পাবেন। এবার বাকি যে টাকাটা আছে সেই টাকাটা আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড বেটার রিটার্ন পান, কিন্তু আপনার এই আপস অ্যান্ড ডাউনস মানে কখনো লস হয়ে গেল, বেশি লস, এটা আপনার সহ্য না, বা একটা শেয়ার থেকে লস হয়ে গেলে এগুলো আপনার পক্ষে সহ্য হচ্ছে না। তো তাহলে আপনার জন্য কিন্তু আছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। আবার বলছি, মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা অ্যাডভাইসার বা এজেন্ট নই। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমার 1 টাকাও লাভ নেই। তবুও প্রচুর ইনভেস্টারদের কোয়ারি বা ইমেল আসে যখন আমরা বলি যে না আমাদের সার্ভিস বা ডিরেক্ট ইকুইটিতে আপনি আসবেনই না, আপনি সিম্পল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটা আমরা প্রচুর ভিডিওতে বলেছি, সেখানে আপনি প্রত্যেক মাসে মাসে 5,000 10,000 যাই অ্যামাউন্ট আপনি প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করতে থাকুন, এসআইপি যেটা বলে, 3 বছর পরে আপনি দেখবেন আপনার টাকা ইনফ্লেশন যা তার থেকে বেশি রিটার্ন তো দিচ্ছেই, এটা হিস্ট্রি বলছে। থার্ড ক্যাটাগরি আছে আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টেড বেটার রিটার্ন, মানে ওই ইন্ডেক্স ফান্ডের থেকেও বেটার রিটার্ন পেতে চান। বেটার রিটার্ন যদি পেতে চান তাহলে আপনাকে ভোলাটিলিটি অ্যাকসেপ্ট করতেই হবে, মানে কখনো কখনো আপনার পোর্টফোলিও লসে থাকবে, কখনো কখনো প্রফিটে থাকবে। ওভারঅল যাতে আপনি প্রফিটে থাকেন বা ওভারঅল যাতে আপনার মোটামুটি 15-20 বা তার বেশি অ্যানুয়ালাইজড একটা রিটার্ন আসে, এইটা যখন আপনার টার্গেট, তখন আপনি ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্টে আসুন। এবার ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্টে এসেও তারপর আপনার ওভারঅল পোর্টফোলিও যতক্ষণ না 3 লাখের বেশি হচ্ছে ততক্ষণ আমাদের সাবস্ক্রিপশানে আসবেন না। যখন আপনার ওভারঅল ইনভেস্টেবল ভ্যালু বা ইনভেস্টেবল ফান্ড 3 লাখের বেশি হচ্ছে, বা আমাদের প্রত্যেকটা রেকমেন্ডেশনে আপনি 30, 40, 50,000 মতো এইরকম একটা টাকা ইনভেস্ট করতে পাচ্ছেন, দেন আমাদের যে হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন সেখানে আসুন। কারণ যদি তার থেকে কম হয়, হয়তো আপনি 10,000 টাকা প্রত্যেক শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে আমাদের যে সাবস্ক্রিপশন ফিস সেটা দিয়ে আপনার ওভারঅল মানে প্রফিটে এমন কিছু হবে না। বা আরও যেটা প্রবলেম, যে কম অ্যামাউন্ট আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে ভোলাটিলিটিটা বেশি গায়ে লাগবে। তো সেই জন্য অল্প অ্যামাউন্ট হলে সিম্পল আবার ওই ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে। যখন আপনার অ্যামাউন্ট একটু বেড়ে যাচ্ছে, ইনভেস্টেবল অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, দেন আপনি আমাদের হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন সেখানে আসতে পারেন। তারপরের ক্যাটাগরি আছে, এবার আপনার ইনভেস্টমেন্ট ভলিউম চলে গেছে যে 20 লাখের বেশি, বা আমাদের প্রত্যেকটা রেকমেন্ডেশনে আপনি 2 লাখ, 1 লাখ, 2 লাখ, মানে 2 লাখ মতো এইরকম টাকা ইনভেস্ট করতে পাচ্ছেন। দেন আপনি ওই হাই ভলিউম রেকমেন্ডেশনের সাথে সাথে মাল্টিব্যাগার স্টক টিপস, মাল্টিব্যাগার রেকমেন্ডেশন যেটা, সেটাতে অপ্ট করুন। যে এক্সাম্পলগুলো আমরা দিলাম, এমট্রন, ইসমো, যে শেয়ারগুলো ডাবল হচ্ছে, তো এমন নয় যে ডাবল হচ্ছে মানে আপনি 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করবেন, ভুলেও করবেন না, কম ক্যাপিটালে করবেন না, কারণ প্রচুর শেয়ার এসএমই আছে যেখানে মিনিমাম ইনভেস্টমেন্টই আপনার 2 লাখ টাকা। তো যদি আপনার আনটিল অ্যান্ড আনলেস আপনার ওই 20 লাখ অ্যান্ড অ্যাবাভ পোর্টফোলিও, বা আপনি প্রত্যেকটা শেয়ারে 2 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট করতে পাচ্ছেন, ততক্ষণ আমাদের কিন্তু এই মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশনে আসবেন না। অ্যান্ড ফাইনাল ক্যাটাগরি যেটা আমাদের এআইএফ ফান্ড ম্যানেজমেন্ট, সেটা হলো অনেকটা এই রকম যে যখন আপনার পিরিয়ডিক রিটার্ন বা পিরিয়ডিক ইনকাম সিকিওর, আপনার ইন্স্যুরেন্স সিকিওর, মানে যাই হয়ে যাক না কেন আপনার হঠাৎ করে টাকার দরকার পড়বে না, বা টাকার দরকার পড়লেও ইকুইটিতে হাত দিতে হবে না, আর আপনার অলরেডি কয়েক কোটির ওপরে নেট ওর্থ বা কয়েক কোটির ওপরে ইনভেস্টমেন্ট নানান জায়গায় রয়েছে, তো তখনই আমাদের এআইএফ যে ফান্ড ম্যানেজমেন্ট সেখানে আসুন, যেখানে আপনার অবভিয়াসলি রিটার্ন পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু তার সাথে সাথে ভোলাটিলিটিও থাকবে, অনেক সময় থাকবে যখন আপনার পোর্টফোলিও লসে থাকবে, কিন্তু এই ভোলাটিলিটিগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। টাকার দরকার পড়লে এই শেয়ার থেকে টাকা তুলবেন না, তাহলেই আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে আসুন। আর হাই ভলিউম এবং মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন এখানেও তাই, যখন আপনার ইন্স্যুরেন্স রয়েছে, আপনার মান্থলি ক্যাশ ফ্লো রয়েছে, মানে হঠাৎ করে টাকার দরকার বললে সব কিছু শেয়ার বিক্রি করতে হবে না, এই সিচুয়েশানে আসার পরেই কিন্তু ডিরেক্ট ইকুইটিতে এসে আমাদের সাবস্ক্রিপশনের কথা ভাবতে পারেন। 6th অ্যান্ড লাস্ট ইনসাইট, দেখবেন আমাদের ওয়েবসাইটেও এফএকিউতে লেখা আছে যে যখন কোনো শেয়ারের দাম হয়তো পড়ে গেল, তো তখন আপনি যদি আমাদের 10টা কোয়ারি করেন, বারবার ফোন করেন, বা আমরা যতই রিপ্লাই দিই না কেন বা যাই হোক না কেন, আমার আপনার কথাতে কিন্তু সেই শেয়ারের দামটা বাড়ে না, বা মার্কেট এটা কেয়ার করে না যে আপনি কতটা টেনশনে পড়ে গেছেন, আমরা কতটা প্রেশার নিচ্ছি, বা আমরা আপনাকে কতটা আশ্বাস যোগাচ্ছি, এগুলো মার্কেট কোনোদিন কেয়ার করে না। তো তাই যখন শেয়ারের দাম পড়ে যায় বা ওভারঅল মার্কেটে যখন ক্র্যাশ আসে, এটা হবেই। আপনি সাবস্ক্রিপশন নেবেন, ইকুইটিতে আপনি ইনভেস্ট করবেন, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, কখনো না কখনো হিউজ কারেকশন হবেই। কখনো কখনো আপনার যত শেয়ার দেখবেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন সব শেয়ার নেগেটিভে চলে গেল, এই জিনিসগুলো কিন্তু হবেই। তো এইগুলো যখন হবে, তখন আপনি যদি আমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোশ্চেন করেন, তার আমরা কিন্তু মোস্টলি রিপ্লাই দিই না। কারণ যখনই মার্কেট ক্র্যাশ হচ্ছে, সেইটা আমাদের কাছে টাইম, একটা হিউজ টাইম মার্কেট রিসার্চে ডিভোট করা। হ্যাঁ, মার্কেট কারেকশানে আমরা জানি অনেক ইনভেস্টারদের টেন্স হয়ে যায়, তার জন্য আমরা জেনারেল আপডেট দিই। আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওভারঅল আপডেট দিই, ইমেলে মাঝে মাঝে আপডেট দিই যে এই সময়গুলোতে কী করা উচিত।
কিন্তু 1-to-1 আমরা রিপ্লাই অ্যাভয়েড করি, কারণ সেইটা যদি আমরা 1-to-1 রিপ্লাই দিতে থাকি, বারবার ফোনের অ্যান্সার দিতে থাকি, তাহলে ওই টাইমে যে সমস্ত শেয়ারের ভ্যালুয়েশন কমে গিয়ে যে অ্যাট্রাকটিভ প্রাইসে যে শেয়ারগুলো চলে আসছে না, সেইগুলো আমরা কমপ্লিটলি মিস আউট করে যাব। আমরা 2018-19 এই ভুলটা করেছিলাম। সেই সময় আমাদের হিউজ নাম্বার অফ ক্লায়েন্ট ছিল এবং যখনই মার্কেটে ক্র্যাশ হয়েছিল প্রচুর ক্লায়েন্ট এমনভাবে আমাদেরকে কোয়ারি করতো, আমরা এতভাবে সেগুলো রিপ্লাই দিতাম, এত রকমভাবে জাস্টিফিকেশন দিতাম। তাতে করে কি হলো, 2018-19 আমরা ভালো কোনো শেয়ারে আরও বেটার শেয়ারে রিসার্চ করে বেটার শেয়ার দিতে পারিনি। যা শেয়ার দিয়েছিলাম প্রফিট হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 2018-19 যেভাবে মার্কেট কারেক্ট করেছিল, আমরা যদি 100% মার্কেট রিসার্চে দিতাম আরও বেটার কিন্তু আমরা আউটপুট দিতে পারতাম। তো তাই যাতে করে রিসার্চ আমরা আরও বেটার আউটপুট দিতে পারি, তার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করি যে মার্কেট যখন পড়ে যাক, শেয়ারের দাম যাতে পড়ে যাক, তখন আপনারা কোয়ারি করবেন না বা বারবার ইমেল, বারবার ফোন করবেন না। যদি কোনো শেয়ার থেকে এক্সিট করার হয়, আমরা সেপারেট ইমেল দিই, সেপারেট অ্যালার্ট দিই। কেনার হলে আমরা সেপারেট ইমেল, সেপারেট অ্যালার্ট দিই। চেঞ্জ করার কিছু হলে, কমানোর হলে, যাই হোক আমরা সেপারেটলি সবাইকে সেই অ্যালার্ট দিই। এমন নয় যে আপনি কিছু যদি না জিজ্ঞেস করেন আমরা কিছু করি না। জিজ্ঞেস করলে যেটা হয়, আমাদের এফোর্ট ডাইলিউটেড হয়ে যায়। এবং মজার ব্যাপার, এত কিছু বলা সত্ত্বেও প্রচুর যখনই মার্কেট পড়ে আমরা এরকম প্রচুর কোয়ারি পাই। দেখুন এই একটা স্ক্রিনশট, এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একজন আমাদের ক্লায়েন্ট আছে, প্রায় যেমন এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিছু একটা শেয়ারের দাম পড়লো, এটা কি হলো, ওটা কি হলো, এত বড় বড় ভয়েস মেসেজ, হ্যাঁ স্ক্রিনশট পাঠায় তার পোর্টফোলিও দিয়ে। যখন প্রফিটে থাকে তখন স্ক্রিনশট পাঠাবেন না বা তখন তেমন কিছু আসে না। যখনই যে কোনো শেয়ার পড়ে এইরকম লম্বা লম্বা ভয়েস মেসেজ, আমরা আগে বহুবার বলেছি আমরা কিন্তু এগুলো রিপ্লাই দিই না। কারণ আজকে আপনি বলছেন যে এই শেয়ারটা কি হলো, 30% লস হয়ে গেল। আরে কালকে যখন আবার 30% লস কমে 5% লস হয়ে যাবে, বা সেটা যদি আবার 10% প্রফিট হয়, তো তাহলে কি হবে? আমি 30% লসে যে রিপ্লাইটা আপনাকে দেবো সেটা ওর্থলেস, সেটা টাইম ওয়েস্টেজ। এবং আমার রিপ্লাইতে আমি কতবার আপনাকে কি বলছি সেটার উপর ডিপেন্ড করছে না ওই 30% লস শেয়ারটা রিকভার করবে না 30% লসটা আরও 50% লস হবে। 30% লস যদি হয়, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেই সময় অ্যানালিসিস করে এইটা বোঝা যে তার থেকে কি রিকভারি হতে পারে না। যদি রিকভারি না হয়, আরও লস বেড়ে যায়, আমাদের উচিত সেটাকে সেল কল দিয়ে ঠিক আছে লস হয়েছে এক্সিট করে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাও। কিন্তু আমরা অনেক সময় ওই সেল কল দিতেও পারি না, কারণ ওই সময় যদি একটা 30% লসে বলে দিই এক্সিট, আবার সেইটার উপর বেস করে 20টা কোয়ারি আসে, কেন লসে এক্সিট হলো, কেন কি হলো না হলো। তো এগুলো একটা লিমিটেশন আমরা ট্রাই করছি ইন ফিউচার ইগনোরিং কোয়ারি, যে লস যাই হোক 30 হোক 40 হোক 20 হোক, যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আরও শেয়ারটার দাম পড়তে পারে, লস বুক করাটাই হলো বেস্ট ডিসিশন, যাতে করে অন্য শেয়ারে সেই অ্যামাউন্টটা অন্য শেয়ারে রিইনভেস্ট করে লসটা তাড়াতাড়ি রিকভার হয়। ইন ফিউচারও আমরা সেটাই করব। আমরা রুথলেস এক্সিট দেখতে পারবেন ইন ফিউচারও হয়তো লসেও আমরা এক্সিট কল দিচ্ছি, কিন্তু তারপরে যদি আপনারা 10টা কোনো কোয়ারি দেন, আমরা চেষ্টা করবো তার রিপ্লাই না দিতে। কারণ ওই রিপ্লাই দিয়ে তার কোনো রেজাল্ট কিছু আসে না। এমন না যে আমি আপনাকে রিপ্লাই দেবো শেয়ারটা ইউটার্ন নেবে, তা তো হয় না। তাহলে কেন আমরা টাইম ওয়েস্ট করছি? যে রাদার ওই টাইমে আমাদের বেটার রিসার্চ করে বেটার শেয়ার দেওয়া উচিত, যাতে করে আপনি সেখান থেকে বেনিফিট হন। এবং একটা দুটো ভিডিও আমাদের রয়েছে, বা যদি চান আমরা সেরকম লিঙ্কও দিয়ে দেবো, যে কোনো শেয়ার রেকমেন্ড করার আগে আমাদের কি লেভেলের এফোর্ট, কত লেভেলের ইনডেপথ অ্যানালিসিস করতে হয়, এবং সেই অ্যানালিসিস করার পরেও সেটা প্রফিটেও হতে পারে, লসেও হতে পারে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমাদের ইমেল করতে পারেন info@paulasset.com, যেখানে আমরা একটা স্যাম্পল আমাদের ভিডিও আছে যে কি প্রসেস ফলো করা হয়, একটা স্যাম্পল রিসার্চ রেকমেন্ডেশন জেনারেট করার আগে ডিটেলে কি করি সেই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও। মোরওভার যদি এরকম কোনো লস হয়, যেমন বললাম কেউ যদি 2024-এ জয়েন করে 2024-এই বেরিয়ে যায়, বা সে আরও পাস্টের দিকে যদি যায়, যে কেউ যদি 2017-তে ইনভেস্ট করে 17-তেই বেরিয়ে যায়, তো কেউ যদি লস হয়ে তার এন্ড এক্সপিরিয়েন্স খারাপ হয়ে কেউ যদি ব্যাড রিভিউ দেয়, বা বাইরে দেখবেন রয়েছে নানান লোকে নানান রকম বলে, এটা খারাপ ওটা খারাপ, আপনি খালি ভাট বকেন, আপনার এই বেশি অনেক কিছু বলে, কমেন্ট অ্যান্ড অল সব জায়গায়। তো সেগুলো আমরা কিন্তু 100% ইগনোর করি, কারণ দোজ ডাজন্ট ম্যাটার। আমরা খুব ক্লিয়ার যে মার্কেট যতই পড়ুক যাই হোক, আমরা কোনো ডিসকাউন্ট কোড দিই না, আমরা এমন কোনো প্রমিস দিই না যে যাতে করে আপনি খুব তাড়াতাড়ি জয়েন করতে থাকেন।
আমাদের টার্গেট এটা, আমাদের কম নাম্বার অফ কাস্টমার, যেটা আমাদের 2017-18 ছিল হিউজ কাস্টমার, হিউজ কোয়ারি, হিউজ প্রবলেম। তো এখন আমাদের মানে থিসিস পুরো শিফট হয়ে এইটা যে আমরা খুব লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স চাই, যাতে করে সেই লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স থেকে খুব লিমিটেড কোয়ারি বা অলমোস্ট জিরো কোয়ারি, যাতে করে আমরা মোর অ্যান্ড মোর আমাদের রিসার্চে কোর অ্যাক্টিভিটিসে ফোকাস করতে পারি, আরও বেটার শেয়ার দিতে পারি, ফর নিজেদের প্রফিট বেটার হতে পারে, আপনাদের প্রফিট বেটার হতে পারে, এবং অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড আপডেট দিতে থাকি। তো মনে রাখবেন আমাদের পারপাস হচ্ছে খুব লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স এবং অলমোস্ট নীল ডিস্টারবেন্স বা নীল ডে টু ডে কোয়ারি। এবং তার জন্য আমরা কিন্তু প্রাইস দেখবেন অনেক বছর হলো, লাস্ট 3-4 বছর প্রাইস ইনক্রিজ করি না। দেখবেন প্রাইস হয়তো আমরা বছর বছর একটা ইনফ্লেশন রেটে 7% বা 8% হয়তো ইনক্রিজ করব, কোনো ডিসকাউন্ট করে দেবো না, ইরেসপেক্টিভ অফ এনিথিং। বাকি সব কোম্পানি দেখবেন মার্কেট যখন পড়ে যায় তখন নানান রকম ডিসকাউন্ট দেয়, বা নিউ ইয়ার ডিসকাউন্ট বা ইন্ডিপেন্ডেন্স ডে ডিসকাউন্ট, রিপাবলিক ডে ডিসকাউন্ট। মানে এমন নয় যে রিপাবলিক ডে আসছে বলে আমাদের শেয়ারের রিসার্চের এফোর্ট কমে যাবে, বাট সেগুলো দেয় কারণ প্রত্যেকে টাকার দরকার। তো সেই সমস্ত ডিসকাউন্ট বা ফোন করে করে লোককে ডিস্টার্ব করা, আমরা দেখবেন কোনোদিন কোনো প্রমোশনাল ফোন করি না বা প্রমোশনাল SMS পাঠাই না যে এই করুন সেই করুন, এই প্রফিট হয়ে যাবে, ওই প্রফিট হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনারা যখন ফোন করবেন, আমাদের যারা ফোনও রিসিভ করে তারা কেউ কিন্তু টেলিকলার না, তারা সবাই জুনিয়র রিসার্চ অ্যানালিস্ট, যাতে করে মানে টার্গেট আমার এটাই থাকে যে আমি মার্কেটিংয়ের কোনো এমপ্লয়ি নেই, বা আমার যাতে কোনো টার্গেট বেসড যেন কোনো এমপ্লয়ি না থাকে, যাতে করে যারা জয়েন করছে মানে খুব লিমিটেড নাম্বার অফ কাস্টমার্স যাতে জয়েন করে, এবং যারা জয়েন করছে তারা সমস্তটা বুঝে 3 বছর থেকে ওভারঅল যেন একটা ভালো গুড এক্সপিরিয়েন্স নিয়ে যায়। ওভারঅল পাস্ট পারফরমেন্স ভিডিও যদি আমরা সামারি করি সেইটা ফার্স্ট ইনসাইট হলো সেবি রেগুলেটরের দিক থেকে ইনস্ট্রাকশন রেস্ট্রিকশন রয়েছে যে ওরকম পাস্ট পারফরমেন্সের চার্ট ওই রকমভাবে ডিসপ্লে না করা, পাস্ট পারফরমেন্সের অ্যাবসলিউট কোনো নাম্বার নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট না করা, কারণ সেটা মিসলিডিং। আমরাও যেটা এক্সাম্পল দিয়ে বললাম ওই রকম আমি কোনো শেয়ার বলতে পারি না যে এতটা প্রফিট হয়েছে, কারণ যারা রেকমেন্ডেশনে মানে যারা সাবস্ক্রাইবার এক একজনের এক এক রকম প্রফিট হয়। তো তাই আপনারা যদি পাস্ট পারফরমেন্স জানতে চান, আমি আপনাদেরকে কোনো চার্ট বা কোনো রকম লিস্ট, কোনো এক্স্যাক্ট প্রফিট শেয়ার করতে পারবো না, রাদার এই ভিডিওটাকে রিডাইরেক্ট করব আর এর সাথে সাথে কিছু পাস্ট রিসার্চ রিপোর্ট আপনাদের শেয়ার করব। সেকেন্ড ইনসাইট, জয়নিং সাবস্ক্রিপশন অথবা AIA ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে জয়েন করা জাস্ট বিকজ অফ রিসেন্ট পারফরমেন্স ফলো করে, ইটস আ গ্রেট ট্র্যাপ। মানে যদি লাস্ট 6 মাসের পারফরমেন্স বেটার তাই আপনি জয়েন করছেন, বা লাস্ট 6 মাসের পারফরমেন্স শেয়ার চলেনি তাই জয়েন করবেন না, এগুলো ট্র্যাপ। পাস্ট পারফরমেন্স ডাজন্ট ম্যাটার কি আমার ফিউচার নেক্সট শেয়ারটা কী করবে। এমনও হয়েছে পরপর 5টা শেয়ার, পরপর 10টা শেয়ার প্রফিট দিয়ে 11 নম্বরটা লস হয়েছে, আবার এমনও হয়েছে পরপর 2টো শেয়ার, পরপর 3টে শেয়ার লস হয়ে তারপর 4, 5, 6, 7 পরপর 7টা শেয়ার প্রফিটে হয়েছে। তো পাস্ট পারফরমেন্স ডাজন্ট ম্যাটার আমার ফিউচার পারফরমেন্স কী হবে, অল ইট ম্যাটার্স ইজ কী থিসিস আমরা ফলো করছি, কী নলেজ আছে, আর কীভাবে আমরা স্টক রেকমেন্ড করছি। থার্ড ইনসাইট, কোনো রেকমেন্ডেশন থেকে লস হওয়া মানেই যে আমাদের বিশাল কিছু একটা ভুল বা কিছু মিস্টেক অ্যানালিসিস, সেরকম কিছু নয়। মোস্ট অফ দ্য টাইম একটা প্রফিট রেকমেন্ডেশন বা একটা লস মেকিং শেয়ার একই অ্যামাউন্ট অফ এফোর্ট, একই হয়তো সিমিলার থিসিস অ্যান্ড অল সব কিছুইভাবে সেম করেই রেকমেন্ড করা হয়, কিন্তু তারপরে যেহেতু এটা ফিউচার প্রেডিকশন, ম্যাক্রো ইকোনমিক বা ওভারঅল সেন্টিমেন্ট বা এমন জিনিস যেগুলো আমাদের কারোর হাতে নেই, সেই সমস্ত জিনিস চেঞ্জের জন্য আউটকাম বা রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফোর্থ ইনসাইট, যেহেতু আমরা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজার, সেবি রুল ইটসেলফ এনশিওরসকে আমরা কিছু ভুলভাল কাজ করতে পারি না, বা ভুলভাল কাজ করলেও সেবি আমাদের থেকেই টাকা নিয়ে কিন্তু কম্পেনসেট করে দেবে। এবং এটা ছাড়াও ট্রাস্টওয়ার্দি মানে আমরা যে সমস্ত প্রিন্সিপাল ফলো করি, তার মানে ট্রাস্টওয়ার্দি মানে এই নয় যে আমরা যে শেয়ারগুলো বলবো সমস্ত শেয়ার প্রফিট হবে, এটা ভুল। ট্রাস্টওয়ার্দি মানে এইটা যে আমরা কোনো ভুলভাল কাজে মানে ফ্রন্ট রানিং আপনাদেরকে কিনতে বলে আমি নিজে বিক্রি করা, বা প্রোমোটারের সঙ্গে হাত মিলিয়ে শেয়ারের প্রাইস বাড়িয়ে দিয়ে আপনাদেরকে সেল করে দেওয়া, বা ভুলভাল কিছু রকম প্রমিস করে বেশি বেশি সাবস্ক্রিপশান নিয়ে করা, এই সমস্ত যেগুলো আনএথিক্যাল জিনিস সেইগুলো আমরা করব না। এর জন্য আপনি বলতে পারেন ট্রাস্টওয়ার্দি বা ট্রান্সপারেন্ট, কিন্তু তার মানে এই নয় যে আমরা যত শেয়ার বলবো সমস্ত শেয়ার প্রফিট হবে। ফিফথ ইনসাইট, ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিং এবং আমাদের সাবস্ক্রিপশান কিন্তু সকলের জন্য নয়। আমরা ডিটেলড কন্ডিশন বলেছি যে কি কি হলে তবেই আমাদের সাবস্ক্রিপশান বা তবেই আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে আপনি আসতে পারেন। সিক্সথ ইনসাইট, যখন ওভারঅল মার্কেট ক্র্যাশ করবে তখন শেয়ারের দাম নিচে আসবেই। আপনার সাবস্ক্রিপশান পিরিয়ডে কোনো না কোনো একটা টাইম হবে যখন আপনার পোর্টফোলিওর সমস্ত শেয়ার লসে থাকবে বা সমস্ত শেয়ার অনেকটা পড়ে যাবে। সেই সমস্ত টাইমে আপনি যতই কোয়ারি করুন বা আমরা যতই অ্যান্সার দিই, আমাদের অ্যান্সারে কিন্তু শেয়ারের দাম বাড়ে না, মার্কেটের মতো চলে। তো সেই সমস্ত সময় আমরা জেনারেল আপডেট দিই, তো আপনারা কোয়ারি না করে আমাদেরকে ফোকাস করতে দিন, যাতে আমরা সেই সময় বেশি বেশি রিসার্চে টাইম
দিই, মার্কেট কারেকশন মানে হিউজ অপরচুনিটি তৈরি হয়, যাতে করে সেই সময় আমরা বেটার রিসার্চ করে বেটার কিছু আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ যখনই কিছু স্ট্যান্সে চেঞ্জ হবে, মানে কোনো বাই থেকে হোল্ড হচ্ছে বা হোল্ড থেকে সেল হচ্ছে বা সেল থেকে হয়তো আবার বাই হচ্ছে, তো হোয়াট এভার ইট ইজ আমরা অ্যালার্ট পাঠাই, ইমেল নোটিফিকেশান, ওয়েবসাইটে আপডেট চলে আসে, টেলিগ্রামেও অ্যালার্ট পাঠাই। তো অ্যালার্ট আপনারা পাবেন, মানে এমন নয় যে মার্কেট পড়ছে আমরা এক সপ্তাহ ধরে কিছু বলছি না, মানে আমরা কিছু করছি না, সেরকম ব্যাপারটা নয়। বা মার্কেট পড়ছে এক মাস যদি কোনো আপডেট না থাকে যে আমরা পালিয়ে গেলাম, পালিয়ে যেতে পারবো না, কারণ আমাদের টাকা সেবির কাছে রয়েছে, ফান্ড ম্যানেজমেন্টে আমরা মানে বাধা, আমরা মানে আপনাদের টাকা নিয়ে আপনাদের রেকমেন্ড না করে বা কিছু চিটিংবাজি করে আমরা পালিয়ে যেতে পারবো না। তো যাই হয়ে যাক না কেন, কোয়ারিটা মানে আনটিল অ্যান্ড আনলেস সেটা খুব দরকার, তা আদারওয়াইজ কোয়ারি করবেন না। জাস্ট বিকজ শেয়ারের দাম পড়ে গেছে, জাস্ট বিকজ কোনো একটা জিনিস লসে আছে বলেই যে কোয়ারি করবো, সেটা করবেন না, যাতে করে আমরা আমাদের রিসার্চ প্রসেসে আরও বেটার ফোকাস করতে পারি। ওভারঅল এটাই বলবো, এই ভিডিওটা ভালো করে শুনে যদি আপনারা কমফর্টেবল থাকেন, দেন ওয়েবসাইটের A to Z সমস্ত কিছু পড়ুন, তারপরেই আপনি আমাদের সাবস্ক্রিপশনে জয়েন করার কথা ভাবুন বা ফান্ড ম্যানেজমেন্টে আসার কথা ভাবুন। তাড়াহুড়ো করার কোনো কিছু নেই, মার্কেট সারা জীবন থাকবে, এমন নয় যে মার্কেট বাড়ছে বলেই মানে তাড়াতাড়ি জয়েন করতে হবে বা কমছে বলেই যে তাড়াতাড়ি জয়েন করতে হবে, তা কিচ্ছু না। আমরা কোনো ডিসকাউন্ট কুপন দিই না বা এমন কিছু আপনাদের মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করি না যে 3 দিনের মধ্যে জয়েন করুন, 3 দিনের মধ্যে জয়েন করলে 15% ডিসকাউন্ট পাবেন না। ওইগুলো জাস্ট একটা মার্কেটিং ট্র্যাপ, যারা করে তারা ওই টাকা যাতে সাবস্ক্রিপশন আসে সেটা কালেক্ট করার জন্য করে। তো আমরা সেগুলো কিচ্ছু বলছি না যে 3 দিনেই করতে হবে, 1 দিনে করতে হবে, 2 দিনে করতে হবে, আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবো না। যদি না, হ্যাঁ, আনটিল অ্যান্ড আনলেস আপনি নিজে রিকোয়েস্ট করেন আমাদেরকে ফোন করুন। তো এই সমস্ত কিছু সব জেনে বুঝে পড়ে দেন আপনারা প্রপার ডিসিশান নিন। এবং যদি আমি যে ভিডিওতে বললাম যে শেয়ারের ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিং কিন্তু সবার জন্য নয়, যদি আপনি সেখানে কোয়ালিফাই না করেন তাহলে কিন্তু আপনি বেটার থাকবেন যে ডিরেক্ট ইকুইটি বা ইনফ্যাক্ট আমাদের রেকমেন্ডেশনে না এসে। তো আই হোপ আপনাদের ক্লিয়ার করে দিতে পেরেছি, এবং আমি শিওর এই ভিডিওটা যদি আপনারা বারবার মন দিয়ে মানে 6 মাস অন্তর অন্তর যদি বারবার দেখেন এবং তার সাথে সাথে যদি সাবস্ক্রিপশন কন্টিনিউ করে যান, তো তাহলে দেখবেন আপনার ওভারঅল প্রফিট হতে অনেক সাহায্য করছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।